আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনের অনিশ্চয়তা। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা, আজ সারা দেশে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি, অভিযোগ আবু বাকের মজুমদারের। গণ অভ্যুত্থানে হারানো আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ডিবি প্রধানের। 24-এর এই দিনে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখায় জামায়াত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এবং জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে 13, অন্তত 10,000 মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া স্থাপনায় আটকা পড়েছে বহু মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানিতে আলোচনা চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে কাজ শুরু করেছে বিদেশি বিশেষজ্ঞ টিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। গত 10 দিনে $350 মিলিয়ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাস সংকটে যথাসময়ে পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাইলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই, অথবা ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে। রাজধানীর গ্যাস সংকটের অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জেমস হামিমের সাথে। হামিম, সিএনজি ফিলিং স্টেশনের অবস্থা আজ কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, ধন্যবাদ মারিয়া আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন যে আমরা ঠিক সকাল থেকে এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে ঘুরে দেখেছি এবং এমনটাই দেখেছি যে দীর্ঘ লাইন ধরে আছে গ্রাহকরা এবং পুরো রাজধানীতে নাকাল পড়ে আছে গ্যাস সংকটের। এবং সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন দেখেছি আমরা অনেক জায়গায় এবং আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর বাংলা মোটর এলাকায় পদ্মা ফিল্ম স্টেশনে। এখানেও কিন্তু মোটামুটি একটি লাইন, এর আগে অনেকে ছিল। আমরা কথা বলবো সিএনজি চালিত গ্রাহকদের সাথে। আপনি কখন থেকে আসছেন? আরে ভাইজান, আমি তো আসছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। গ্যাস নাই। এর আগে কি আরো কোনো পাম্পে দেখা যাচ্ছে ওই সাইডে লাগাইলে দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টাও গ্যাস পাওয়া যায় না। দেখা যায় 100 টাকা 120 টাকা গ্যাস ঢুকে। গ্যাসের প্রেশার নাই, মানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয় সিরিয়াল ধরে, এই অবস্থা। তো এই মালিকের জমা দিব করতে ড্রাইভাররা মানে বাসায় যেন যাইব কেমনে যাব, ইনকামের রাস্তা তো শেষ। ধন্যবাদ আপনাকে। গ্যাসের নিম্ন চাপের কারণে শিল্প কারখানাগুলো উৎপাদিত ব্যাহত হচ্ছে ব্যাপক। রাজধানী বিভিন্ন শিল্প কারখানায় যেটা আমরা জানতে পেরেছি যে তাদের যে এই কাঙ্ক্ষিত কাজ করতে থাকেন গ্যাসের মাধ্যমে, সেই কাজও কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়াও বাসাবাড়িতে
গ্যাসের সংকটের কারণে রান্না বান্নারও তীব্র সংকট দেখা দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হামিম, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে আমরা সংযুক্ত হব। আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি বলে অভিযোগ করেছেন জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের পর শাহবাগে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। হবিগঞ্জের হামলাকে ফ্যাসিবাদ উত্থান বলে উল্লেখ করেন তিনি। অন্য বক্তারা বলেন, দ্রুত সময়ে হামলার বিচার না হলে কঠোর আন্দোলন যাবেন তারা। পরে নেতারা জানান, আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে এনসিপি। এর আগে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বাংলা মোটর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, যা শাহবাগে গিয়ে শেষ হয়। বিএনপি হচ্ছে বর্তমান সময়ের কাগুজে আওয়ামী লীগ। যে বিএনপির এখনো সাংগঠনিক মেরুদণ্ড শক্তিশালী হয়নি, সেই বিএনপি দেখছি যে সারা দেশে হামলা চালাচ্ছে। আমরা সন্ত্রাসী বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দা যদি দেশ পরিচালনা করতে চান, আওয়ামী লীগ যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনারাও সেই একইভাবে এই দেশ থেকে বিতাড়িত হবে। হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২৪-এর গণ আন্দোলনে আইন বহির্ভূত আটক, নির্যাতন ও হয়রানির অভিযোগে সবচেয়ে বেশি আলোচনায় আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়। সরকার পরিবর্তনের পর সেই অধ্যায় থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন বর্তমান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলছেন, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড নয়, জনগণের আস্থা অর্জনই হবে ডিবির মূল লক্ষ্য। এটির মালাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় মামলা ছাড়াই আটক, দীর্ঘ সময় ডিবি কার্যালয়ে আটকে রাখা, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন এবং ভিন্নমত দমনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গোয়েন্দা পুলিশ ডিবি। আন্দোলনের অনেক সমন্বয়ক, রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন মহল থেকে সে সময় অভিযোগ করা হয়, তৎকালীন ডিবির দায়িত্বে থাকা হারুনুর রশিদের ইশারায় এসব আইন বহির্ভূত কর্মকাণ্ড ঘটেছে। সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশ আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না। পুলিশিং যে জবটা, আমি মনে করি যে আমি সেবা দেব জনগণকে, এবং সেটা আমি আইনের ভিতরে থেকে। আমি যদি আইনের শাসনটা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি যে কোনো রকম অন্যায় হবে না এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশে সহযোগিতা করবে। যায় না করবে এরকম কোনো, এটা আমার জানাও নাই, এবং এরকম কোনো বিতর্কিত জিনিস কর্মকাণ্ড করব না। আমি বারবার আপনাকে বলেছি যে আইন আমাকে যতটুকু অথরিটি দিছে, ততটুকু অথরিটির ভিতর থেকে আমি ওই আইনটুকু প্রয়োগ করব। অতীতের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পেশাদারিত্ব, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান ডিবি প্রধান। এটা আসলে আমি ওই কথায় আর যেতে চাচ্ছি না। আমি প্রথমেই বললাম যে আপনারা জানেন যে এগুলো অনিয়মের জন্যই একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে ডিবি কার্যালয়ে বা বাংলাদেশ পুলিশ কর্তৃক ওরকম আইন বহির্ভূতভাবে যে ইচ্ছা হলো কাউকে উঠায় নিয়ে আসলাম কোনো রকম অভিযোগ ছাড়া, ওরকম কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ জড়িত হবে না। আমি নিশ্চয়তা দিচ্ছি যে ডিবি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না। শফিকুল ইসলাম বলেন, অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই গোয়েন্দা পুলিশের মূল দায়িত্ব। জুলাই আন্দোলনের সময় এই ডিবি কার্যালয়কে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর প্রভাব ফেলেছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান ডিবি প্রধানের আইন মেনে দায়িত্ব পালনের অঙ্গীকার বাস্তবে কতটা প্রতিফলিত হয়, সেটির বিচার করবে জনগণ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। চব্বিশের এই দিনে ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রাখার দায়ে জামায়াত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আন্দোলনকারীদের বিরুদ্ধে হত্যা সহ অন্যান্য মামলা দিয়ে কঠোর শাস্তি নিশ্চিতের কথা বলা হয়। কিন্তু রক্ষচক্রকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। সেই উত্তাল দিনের কথা জানাচ্ছেন মিজান শাহজাহান। নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক দমনপীড়ন ও গণগ্রেপ্তারের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আবারও রাজপথে নেমে আসে। দেশ জুড়েই শুরু হয় বিক্ষোভ মিছিল। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ব্যতিক্রমী কর্মসূচি দেয় তারা। সারা দেশে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এদিন আন্দোলন দমাতে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। ছাত্র জনতার অনড় অবস্থানে এসব পদক্ষেপ কোনো প্রভাব ফেলেনি। স্বৈরাচার সবসময় দমন নিপীড়নের রাজনীতি করছে। ও চাইছে যেভাবেই হোক, গণহত্যা করে হোক কিংবা যেভাবেই হোক, আমার রাজত্ব টিকিয়ে রাখতে হবে। জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করছে এবং আমাদের আন্দোলনের যারা উপরে ছিল তাদেরকে ডিবি হারুন নিয়ে তাদেরকে জোরপূর্বক বিবৃতি দেওয়ার চেষ্টা করছে। আমরা এক কথাই বলেছি, হাসবুনাল্লাহ, এক আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তোমরা চিন্তা করো না, আল্লাহই আমাদেরকে সাহায্য করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু 9 দফা দাবিতে অনড় অবস্থান নিয়ে আন্দোলনের কৌশল বদলাতে থাকেন সমন্বয়করা। রাজধানী থেকে সারা দেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা নেন তারা। আমাদের যেই মূল মিশন ছিল, যেটা আমরা ফ্যাসিস্ট মুক্ত করে, আমরা স্বাধীনতা অর্জন করে, আমাদের যে টার্গেট ছিল ওটা পূরণ করেই ঠিক আছে আমরা ঘরে ফিরবো। আমরা মাঠে যখন এসেছি, মাঠেই ছিলাম, মাঠে সর্বোচ্চটা দিয়েছি, সম্মুখ সারি থেকে লড়াই করেছি। আন্দোলনকারীরা জানান তাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী সরকারের পতন হবেই, তাই গুলির সামনে বুক পেতে দিতে সামান্য ভয় পাননি তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে 13তে দাঁড়িয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 10,000 মানুষ। ভূমিকম্প মোকাবেলায় জাপানের যে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, মঙ্গলবারে এই দুর্যোগ তাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। ধসে পড়া বিভিন্ন স্থাপনায় আটকা পড়েছেন বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে হতাহতের সংখ্যা। ভূমিকম্পের পর কুয়ামোতোর যোগাযোগ ব্যবস্থা ও শিল্প উৎপাদন অচল হয়ে পড়েছে। বিধ্বংসী এই প্রাকৃতিক দুর্যোগের সবশেষ তথ্য নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। জাপানের শক্তিশালী ভূমিকম্পের পর সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষকে জীবিত উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুমামতো শহরের এইয়ন শপিং মলে। ভবনের একটি অংশ ধসে পড়ায় সেখানে আটকা পড়েন অনেক মানুষ। দমকল ও পুলিশ বাহিনীর সদস্যরা টানা উদ্ধার অভিযান চালান। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অনেকে। অন্যদিকে কুমামতোর দক্ষিণে ইয়াসুশিরো শহরের একটি কাগজ কারখানায় চিমনি ধসে নিখোঁজ হয়েছেন কয়েকজন শ্রমিক। ভূমিকম্পের প্রভাব পড়েছে শিল্প খাতেও। আফটার শকের শঙ্কায় বন্ধ রাখা হয়েছে ওই অঞ্চলের প্রায় সব কারখানা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ভূমিকম্পে প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 37,000 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45টি হাসপাতাল। কিউশু দ্বীপে সাময়িকভাবে বন্ধ রয়েছে বুলেট ট্রেন সহ রেল চলাচল। বন্ধ রয়েছে কুয়ামোতো বিমানবন্দর। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা একাধিক ভূমিকম্পনের সতর্কতা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এখনো অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায়। জাহিদুল আলম, এটিএন বাংলা। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির 5 দফা দাবিতে ঢাকা দেশবাসী অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রশাসনের লোকজনের
সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এ সময় শিমুল বিশ্বাস জানান, আগামী 1 মাসের মধ্যে 5 দফার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্মঘট প্রত্যাহারে রোগী পরিবহনের ভোগান্তির আশঙ্কা দূর হলো। এর আগে বাণিজ্য নীতিমালা, হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিত, টোল মওকুফ সহ 5 দফার দাবিতে দীর্ঘদিন আলোচনা করতে চেয়েও সুযোগ না পাওয়ায় বুধবার ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আমরা উভয় পক্ষ আলাপ আলোচনায় একমত হয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে তাদের প্রতিনিধি ফুয়াদ ভাই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটি এর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। এবার আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিতে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক এক্সপার্টে এমন তথ্য জানিয়েছে ইউএস সেন্টকম। তবে পেন্টাগন দাবি করছে সবগুলো মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে। জবাবে ইরাকের উত্তরাঞ্চল নিনেভায় ইরানের কয়েকটি মিলিশিয়া ঘাঁটিতে লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 8 সদস্য নিহত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যার মাঝেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা দুজনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওভার অফিসে আলাদাভাবে বৈঠক করেছেন, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছু জানানো হয়নি। এবার খেলার খবর। ট্রিনিদাদে তারুবাই ক্যারিবীয় পেসারদের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। 211 রানের টার্গেটে নেমে চতুর্থ দিনে মাত্র 120 রানে অল আউট সফরকারীরা। তাতে একদিন হাতে রেখে 90 রানের টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে 29 রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে 181 রানে অল আউট হলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় 211 রান। তবে রান তাড়া করতে নেমে শুরু থেকে বিপদে পড়ে সফরকারীরা। দলীয় 28 রানে 3 উইকেট হারানোর পর ক্রিজে এক প্রান্ত আগলে রাখেন বাবর আজম, কিন্তু উইকেটের অন্য প্রান্তের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। কেমার রোচ ও জেইডিন সিলসের ইনসুইং আর বাউন্সারে একে একে সাজঘরে ফেরেন টপ ও মিডল অর্ডারে ব্যাটাররা। 120 রানে অল আউট হয় পাকিস্তান। বাবর আজম শেষ পর্যন্ত 58 রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের 311 রানের জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান 282 রান সংগ্রহ করেছিল। 2 আগস্ট থেকে পোর্ট অব স্পেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনে অনিশ্চয়তা। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা, আজ সারা দেশে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি, অভিযোগ আবু বাকের মজুমদারের। গণ অভ্যুত্থানে হারানো আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ডিবি প্রধানের। 24-এর এই দিনে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখায় জামায়াত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এবং জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে 13, অন্তত 10,000 মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া স্থাপনায় আটকা পড়েছে বহু মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।